যে জাতীয় সংকট তৈরি করার মূল কারণ ছিল দলবাজ নির্বাচন কমিশন। এই সংস্কারের মধ্যে আছে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য এই সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগে, কমিশন নিয়োগে সেপারেট কমিশন গঠন করা, নির্বাহী বিভাগ কর্তৃক প্রস্তাব দিয়ে প্রেসিডেন্ট দ্বারা যদি গঠিত হয় সেটা দলীয় স্বার্থ রক্ষা করে অতীতে প্রমাণ হয়েছে। যে কারণে 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠিত হয়েছে বিনা ভোটে। 18 সালে দিনের ভোট রাখা হয়েছে, 24 সালে ডামি নির্বাচন হয়েছে। আমরা বলেছি সংস্কার হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন গঠন করতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে একটা নিরপেক্ষ কমিটি গঠনের মাধ্যমে এই কমিশন গঠন করতে হবে। ওনারা বলেছেন সংবিধানের 48 ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রস্তাবে নির্বাচন কমিশন গঠন হবে। অর্থাৎ দলীয় পছন্দের কমিশন গঠন হলে নির্বাচন কি নিরপেক্ষ হতে পারে? হতে পারে না। ওনারা এখান থেকে বেরিয়ে আসতে পারে নাই। বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। আমরা বলেছি, সকল দল বলেছে বাইক্যামেরাল পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করা হোক। সবাই একমত হয়েছেন, আখের তক ওনারও একমত হয়েছেন। কিন্তু নির্বাচন কিভাবে হবে? বলে যে এখন যেভাবে নির্বাচন হয়, কিভাবে হয়? কেন্দ্র দখল করে, দলীয় প্রার্থী মনোনয়নে বাণিজ্য করে, মাসেলমান জোগাড় করে, আর ব্যালট ডাকাতি জালিয়াতের মাধ্যমে পার্লামেন্ট সদস্য হয়। এটাকে বিনিয়োগের একটা উত্তম জায়গা মনে করে নির্বাচিত হওয়ার পর 10 গুণ 20 গুণ বেশি কামাই করে বাণিজ্যিকভাবে রাজনৈতিক সিস্টেম একটা হাউসে পরিণত করেছে এই পার্লামেন্ট হাউস। আমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন। ওনারা নাকি পিআর বুঝেন না, এটা প্রথম বক্তব্যে বুঝছিলাম যে একটু রাজনৈতিক মনে হয় রসিকতা। পরে আরেকটা বক্তব্যে আমি দেখলাম একটা বড় নেতা বললেন পিআর মানে, উনি বলতেছেন আমি বুঝি পাবলিক রিলেশন। পিআর মানে পাবলিক রিলেশন। ইলেকশন সিস্টেমে পাবলিক রিলেশন কি রে ভাই? আমলাতান্ত্রিক সিস্টেমে কর্পোরেট অফিসে পিআর থাকে পাবলিক রিলেশন। আর আপনি এখানে নির্বাচন সিস্টেমে পিআর মানে পাবলিক রিলেশন কোথায় পেলেন? এত পাণ্ডিত্যের দাবিদার মানুষগুলো যদি এইভাবে বিভ্রান্তি ছড়ায় এবং অপব্যাখ্যা করে, তাদেরকে আমাদের তো জ্ঞান দেওয়ার কোনো সুযোগ নাই। পিআর মানে হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন। এখন নির্বাচন হয় দলীয় প্রার্থী মনোনয়নের ভিত্তিতে, সংখ্যা গরিষ্ঠ আসনের ভিত্তিতে সরকার গঠন, সংখ্যা গরিষ্ঠ ভোটের ভিত্তিতে একজন এমপি নির্বাচন। এটা নিয়ে 54 বছর কাটিয়েছি। সুষ্ঠু নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারি। আর সংখ্যা গরিষ্ঠ আনুপাতিক হারের ভিত্তিতে যদি হয়, তাহলে এখানে আসন ভিত্তিক যে অসম প্রতিযোগিতা, কালো টাকার দৌরাত্ম্য, কেন্দ্র দখল, এগুলো থাকবে না। মানুষ ভোট দেবে দলের প্রতীক, সেইখানে তার ভোটটা দিলে বেশি সংখ্যক যারা ভোট পাবেন সারা দেশে, আনুপাতিক হারে তার আসন সংখ্যা নির্ধারিত হবে। কেউ যদি 1% ভোট পায়, পার্লামেন্টে তার 3টি আসন থাকবে। তাহলে বাংলাদেশের প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। এটার নাম পিআর।
সেখানে দলীয় ক্যান্ডিডেট স্থানীয়ভাবে মাসলম্যান লালন পালন করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। কারণ টাকা দিবে দল, ভোট হবে দলের, ভোট দিবে দলকে যেই দলকে পছন্দ করে। ওনারা বললেন যে তাহলে ভোট দিলেন সন্দ্বীপে, এমপি হলো মালদ্বীপে। হায়রে বাঙালিরা হাইকোর্ট দেখান। আমি একটু আপনাদেরকে স্মরণ করতে বলবো, কালকে একটা জায়গায় গিয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে আমাদের দলের পক্ষ থেকে। একজন বিজ্ঞ কমিশনারও ব্যাখ্যা দিলেন, সংবিধানের আর্টিকেল 65 উনি আমাকে ব্যাখ্যা দিলেন, যে ব্যাখ্যা আগে বিএনপির পক্ষ থেকে এসেছে, এই ব্যাখ্যা কমিশন দেয়। আমি বললাম যে আপনি কি ইলেকশন কমিশনার না দলীয় নেতা হিসেবে ব্যাখ্যা দেন? ও কেন? উনি আমার সংবিধান পড়ে শুনাইলেন। আমি আমার মোবাইল থেকে বের করে ধারাটা বলে শুনাইলাম। আচ্ছা, আপনি কি পিআর সিস্টেমে কয়টা পদ্ধতি আছে জানেন? কথা কয় না। কিছুক্ষণ চুপ থাকা, আপনি বলেন। আমার একদম বলতে বললেন, আমি বললাম যে পিআর এর 7টা পদ্ধতি আছে, ক্লোজ সিস্টেম, ওপেন সিস্টেম, মিক্স সিস্টেম ইত্যাদি। আমরা যদি মিক্স সিস্টেম জার্মানি ফলো করে, দিস ইজ দ্য বেস্ট সিস্টেম, এটা যদি অনুসরণ করি তাহলে মালদ্বীপও এমপি হবে না, আমার মহেশখালীর এমপি মহেশখালী থাকবে, চট্টগ্রাম এই আসনের এমপি এখানেই থাকবে। কারণ সেখানে আসন ভিত্তিক প্রার্থী নির্বাচন হবে, ন্যাশনাল ভিত্তিক আবার পিআরে ভোট দিবে। একজন ভোটার 2টা ভোট দিলে টোটাল ভোট আসার পরে পপুলার ভোটে যদি প্রার্থী নির্বাচিত যে কয়জন হয় ঘোষণা হবে, আর পিআর এর প্রাপ্ত ভোটের আলোকে বাকি অংশটা ফিল আপ করে অ্যাডজাস্ট করে নেবে। খুব চমৎকার ভাবে জার্মান, নিউজিল্যান্ডের পিআর পদ্ধতি, এগুলো আধুনিক বিশ্বের উন্নত। এটা যদি হয় তাহলে তার মালদ্বীপে যাবে না, বাংলাদেশের সন্দ্বীপের এমপি সন্দ্বীপেই থাকবে। আসলে কেউ জেগে ঘুমায়, বোঝানো যায় না, আর কেউ বুঝতে চায় না দলীয় স্বার্থের কারণে। ভাইরা আমার সময় নেই, এটা নিয়ে একটু বিভ্রান্ত আছে বলে একটু বিস্তারিত বলব। দ্বিতীয় পয়েন্ট বলে আমি শেষ করব। যখন আমাদের এই কমিশনের দায়িত্ব শেষ হলো, কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নির্ধারণ হলো 3য় পর্বে, সেখানে ওনারা প্রথম দিকে গণভোটের বিরোধিতা করলেন। ওনারা শুরুই করেন নেগেটিভ দিয়ে, সবাই মিলে যখন চাপ সৃষ্টি করলো, যুক্তির কাছে পরাজিত হয়ে গণভোট মেনে নিলেন সেলফিওটাই। এখন প্রেসারটা লাগাইছে, গণভোট হইতে হবে জাতীয় সংসদের একই দিন। জাতীয় সংসদের একই দিনে কেন? জাতীয় সংসদের একই দিনে যদি ভোট হয়, জনগণের ভোটের মনোযোগ কি সংসদ নির্বাচনে থাকবে না সংস্কারের হানা ভোটে থাকবে? আপনারা বলেন কোন দিকে থাকবে? কারণ ক্যাম্পেইন হবে যার যার প্রার্থীর জন্য, প্রতীকের জন্য, দলের জন্য, তার প্রার্থী থাকবে, ক্যাম্পেইন থাকবে, এজেন্ট থাকবে। যত বেশি কাস্টিং করে তার দলের প্রার্থী বিজয় করা যায়, মরিয়া হয়ে লাগবে। তখন জুলাই সনদ অনিশ্চিত হয়ে যাবে। যদি কিছু আসনে কেন্দ্র দখল হয়, সেখানে স্থগিত হবে নির্বাচন। জাতীয় নির্বাচনের কেন্দ্র স্থগিত হলে জুলাই সনদের আইনি ভিত্তিও স্থগিত হয়ে যাবে। কারণ কাল মে কুছ কালা হ্যায়, মুখে বলে একটা, অন্তরে আরেকটা। আপনার মতলব ভালো থাকলে একই নিয়ে বলতেন না। আমার নজরুল ভাই বলেছেন 3টি গণভোটের কথা। পৃথক গণভোট ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট ডিক্লার করেন মাননীয় সরকার এবং নির্বাচন কমিশন, বাংলাদেশের জনগণ এই ধরনের অযৌক্তিক দাবি মানবে না। বহু রক্ত দিয়ে আমরা এই জায়গায় এসেছি। সুতরাং রাজপথে আমরা আওয়াজ তুলেছি, জনগণের কাছে এসেছি। কারণ যারা ভোটাধিকার কেড়ে নিয়েছিল
তারা ক্ষমতায় থাকতে পারে নাই। একই দিনে গণভোট দিলে আবার আপনারা জুলাই সনদ বিপ্লবের স্পিরিটকে ধ্বংস করবেন এবং ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার পায়তারা করবেন। বাংলার জনগণ এটা মেনে নেবেন। কথা শেষ দিকে বলতে চাই, অবিলম্বে কাল ক্ষেপণ না করে যে ভোটটি সবচেয়ে সহজ খানা ভোট, নভেম্বরের মধ্যে আপনি গণভোট দেন। কেন দিতে হবে যৌক্তিকতা আমরা বলেছি। এই ভোটের ভিত্তিতে জুলাই সনদ একটা আইনি ভিত্তি পাবে, গণরায় হবে। জনগণের রায় হলেন সুপ্রিম আইন, সুপ্রিম পাওয়ার পাবলিক। সেই কারণে এটা কোথাও চ্যালেঞ্জ হবে না। ওনারা অধ্যাদেশ বলেছিলেন, ওটা চ্যালেঞ্জ হতো, এই জন্য আমরা আদেশ বলেছি, পরে এটা মেনেছে। কিন্তু গণভোট নিয়ে যদি আবার ষড়যন্ত্র করেন, জাতি আপনাদেরকে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত করবে। আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমাদের দাবি লেভেল প্লেইং ফিল্ড। সরকারে যারা বসে আছেন উপদেষ্টা মহোদয়, আমলাতন্ত্রের শীর্ষ জায়গায়, সবার উপর আজকে এই দলটি ক্ষমতায় আসার আগে ক্ষমতার ছড়ি ঘুরাচ্ছে। আর আপনাদের মেরুদণ্ডটা বাঁকা হয়ে গেছে। আমরা জনগণের খাতার থেকে বলতে চাই, যারা ক্ষমতায় আসার আগে ক্ষমতার ছড়ি ঘুরায়, এটা একটা অনৈতিক কাজ, এটা একটা অন্যায় কাজ, এটার একটা স্বৈরচারী আচরণ। সুতরাং স্বৈরতন্ত্র জনগণের রক্তের বিনিময়ে বিতাড়িত হয়েছে, গণতন্ত্রের সুবাতাস বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই সময়ে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ অফিসার, পেশাদার, দক্ষ লোকদেরকে সেই প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিতে হবে। বিশেষ করে সংস্থাপন মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন অফিসারগণ যাতে নিরপেক্ষ পেশাদার অফিসার নিযুক্ত হয়, তা যদি না করে দলবাজ লোকদেরকে চাপের মুখে থেকে নিয়োগ দেন, এটার জন্য আবার লাখ জনতার মিছিল বাংলার সর্বত্র ছড়িয়ে পড়বে। আমরা আপনাদের ঘেরাও করতে চাই না, তবে আবার এটাও বলতে চাই, ঘেরাও করতে আমাদেরকে বাধ্য করবেন না। অবিলম্বে গণভোট দিন নভেম্বরে জুলাই সনদের আইনি ভিত্তি দেবেন আর পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করবেন। এতে সংবিধানের কোনো বাধা নাই, হয়তো বা আরবিও সংশোধন করা লাগতে পারে। আরবিও কিন্তু কনস্টিটিউশন না, এটা একটা ল, ইলেকশন। আর প্রশাসনের নিরাপত্তা বজায় রাখুন, খুনিদের বিচার করুন। আর এই বিচার যেন আওয়ামী আমলের নিজামী মুজাহিদ ফাঁসির মতো ফাঁসানো না হয়, ন্যায় এবং জাস্টিস কায়েম হয়, সেটাও আমরা দাবি করি। আর যারা দোষর ছিলেন তাদের কার্যক্রম নিষিদ্ধ না করলে দেশ স্থিতিশীল হবে না, নির্বাচনের অনিশ্চয়তা কাটবে না। দেশবাসীকে আহ্বান জানাবো, সরকার মহোদয় আমাদের যদি ফালতুভাবে মেনে নেয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে।